This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একবার আমাদের সহকর্মী জ্যোতির্ময়ের কাছে চলে যাব। নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, কংগ্রেস একটা জাতীয় দল, সেই কংগ্রেসে গত 25 বছর ধরে বিরোধীর আসনে বসে বসেও শূন্য। অরবিন্দ কেজরিওয়াল তিনি বলছেন এরপরও তিনি গঠনমূলক বিরোধিতার করবেন এবং বিরোধী আসনে থাকবেন। সত্যি সত্যি কি মানে দিল্লির রাজনীতিকে মাথায় রাখলে সেটা সম্ভব? দেখো, এই মুহূর্তে বিরোধী আসনে কিন্তু আম আদমি পার্টিই থাকছে। তার কারণ আমরা যদি কংগ্রেসের দিকে তাকাই, কংগ্রেস এবার যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা কিন্তু কিছুটা আদতে আম আদমি পার্টির ক্ষতি করেছে। কংগ্রেসের ভোট ছিল 3%, কংগ্রেসের ভোট বেড়ে 6% হয়েছে। কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ জায়গা, যেমন মনীষ সিসোদিয়া মাত্র 600-700 ভোটে তিনি জিতেছেন, এই জায়গায় হেরে গিয়েছেন। ঠিক সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস যে ভোটটা পেয়েছে সেই ভোটটা যদি আম আদমি পার্টির দিকে থাকতো, অর্থাৎ যদি কংগ্রেস এবং আম আদমি পার্টির জোট হতো, তাহলে কিন্তু মনীষ সিসোদিয়া হারতেন না। একইভাবে আমানতুল্লাহ খান তিনি প্রাথমিকভাবে পিছিয়ে ছিলেন, সেখানে শুধুমাত্র কংগ্রেস নয়, এআইএমআইএম আসাউদ্দিন ওয়েসির পার্টি তারা প্রায় 8 থেকে 10 হাজারের বেশি ভোট তারা পেয়েছে। এই ভোট যদি তাদের পাশে থাকে তাহলে কিন্তু আরও বেশি ভোটে আমানতুল্লাহ খান জিততে পারতেন, যদিও তিনি শেষ বেলায় এসে তিনি জিতে গিয়েছেন। অর্থাৎ সারা দিল্লি জুড়ে কংগ্রেস এবং এআইএমআইএম তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুধুমাত্র সংখ্যালঘু নয়, তার পাশাপাশি দলিত এবং পিছিয়ে পড়া মানুষের ভোট কাটার ক্ষেত্রে, যা আদতে বিজেপিকে সুবিধা করে দিয়েছে। আমরা গত কয়েকদিন ধরেই বলছিলাম যে এই প্রথমবার হয়তো ভারতের রাজনীতিতে যখন বিজেপি মনে প্রাণে চাইছে যে কংগ্রেসের ভোট বাড়ুক এবং তাহলেই তাদের লক্ষ্মী লাভ হবে, ঠিক সেই বিষয়টাই হলো। কংগ্রেস এবং তার পাশাপাশি আসাউদ্দিন ওয়েসির পার্টি তারা যেভাবে তারা ভোট বাড়ালেন তাতে কিন্তু আসলে সর্বনাশ হয়ে গেল সম্পূর্ণভাবে অরবিন্দ কেজরিওয়ালের। কিন্তু যদি বিরোধী স্পেসের দিকে আমরা তাকাই তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত বিরোধী স্পেসে মুখ কিন্তু দিল্লির মাটিতে অরবিন্দ কেজরিওয়ালই। কংগ্রেসের সামনে কোনো মুখ নেই, কংগ্রেসের কোনো সংগঠন নেই। ফলত আগামী দিনে কংগ্রেস আদৌ তারা ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যেই থেকে যাবে। দিল্লির মাটিতে বিজেপি তোমার থেকে জানতে চাইবো যে এইভাবে পর্যুদস্ত হওয়ার পর আপ শিবিরের অন্দরে এই মুহূর্তে কি চলছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আম আদমি পার্টির কোনো নেতা সেভাবে প্রকাশ্যে মুখ খোলেনি। যে কথা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, অতিশী বা মনীষ সিসোদিয়া তারা ঠিক একই কথাই তারা বলেছেন, যে তারা বলছেন যে তারা গঠনমূলক ভূমিকা পালন করবেন। কিন্তু যে প্রশ্নটা থাকছে যে আম আদমি পার্টির অ্যাসপিরেশন কিন্তু শুধুমাত্র দিল্লির ক্ষমতা ধরে রাখা ছিল না। দিল্লির ক্ষমতাকে বেস করে তারা পাঞ্জাবের ক্ষমতা দখল করেছিলেন এবং দিল্লি এবং পাঞ্জাবের ওপর বেস করে তারা সর্বভারতীয় একটি ফোর্স হওয়ার চেষ্টা করেছিলেন। জাতীয় দলের তকমা পেয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের দল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তারা সরাসরিভাবে গুজরাটে গিয়ে নরেন্দ্র মোদীর বিজেপিকে সেখানে তারা প্রায় থ্রেট করতে শুরু করেছিলেন যে এখানে তারা নির্ণায়ক ফোর্স হবেন। হিমাচল প্রদেশে গিয়ে তারা প্রার্থী দিচ্ছিলেন, তারা গোয়াতে গিয়ে প্রার্থী দিচ্ছিলেন। এই যে সারা ভারতব্যাপী ছড়িয়ে পড়ার যে তাদের অ্যাসপিরেশন, আর এই দিল্লির মূল ভিত নড়ে যাওয়ার পরে আম আদমি পার্টি কিন্তু আবারও শুধুমাত্র এক আঞ্চলিক দল হিসেবেই খাতায় কলমে তারা কিন্তু থেকে গেলেন। খাতায় কলমে তারা হয়তো জাতীয় দলে থাকলেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু তারা আর কোনোভাবেই তাদের যে জাতীয় রাজনীতির অ্যাসপিরেশন সেটা একেবারেই থাকলো না। আর আরেকটি কথা ঠিক এখানে উল্লেখ অবশ্যই দ্বীপ করতে হবে, তা হচ্ছে আজ আমরা সকালেই দেখেছি ওমর আবদুল্লাহ তিনি একটি টুইট করেছেন যা কিন্তু রীতিমতো খোঁচা। তিনি হেক্স হ্যান্ডেলে তিনি বলেছেন যে যেভাবে নিজেদের মধ্যে লড়াই হচ্ছে, তিনি একবারে দুটো শব্দ দিয়ে তিনি বলেছেন লাগে রহো। অর্থাৎ যেভাবে আম আদমি পার্টি এবং কংগ্রেস নিজেদের মধ্যে মারামারি করেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তার খেসারত দিতে হয়েছে। এই বিষয়টি কিন্তু বারবার ধরে উঠে আসছে সামনে যে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে প্রত্যেকটা বিরোধী আঞ্চলিক দল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেভাবে তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে, তাতে আখেরে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে। দিল্লির এই নির্বাচন থেকে আদৌ ইন্ডিয়া জোটের অন্য রাজনৈতিক দলগুলি তারা শিক্ষা নেবে কিনা সেই বিষয়টার দিকেই আমাদের আগামী দিনে আমাদের নজর থাকবে। জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। আম আদমি পার্টির মুখ পড়লো, হার হলো কেজরিওয়াল সিসোদিয়ার মতন একেবারে সেলিব্রিটি ক্যান্ডিডেটদের, ভিআইপি ক্যান্ডিডেটদের। 27 বছর পর রাজধানীতে বিজেপির উত্থান, শূন্যে দাঁড়িয়ে কংগ্রেস। যদিও হাত শিবিরের দাবি জোট না বাঁধার ফল ভুগতে আপ। দিল্লির মানুষ পরিবর্তন চেয়েছিল, তাই পরিবর্তন হয়েছে, এমনই দাবি প্রিয়াঙ্কা গান্ধীর। একে অপরের বিরুদ্ধে লড়াই আপ কংগ্রেসকে ডুবিয়েছে খোঁচা ওমর আবদুল্লার। কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন না তার শিক্ষাগুরু আন্না হাজারেও। খারাপ ফলাফলের জন্য কেজরিওয়ালের আবগারি দুর্নীতিকেই দুষছেন তিনি। I think
I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues. मैं बार बार बताते गया लेकिन उनके दिमाग में नहीं आया और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत इसमें बह गया है और इसके कारण आज वो इलेक्शन में हार गए, कम वोटिंग हुई है। জ্যোতির্ময় আরেকটা জিনিসও তোমার থেকে জানতে চাইবো যে এইভাবে আপ শিবিরের ভরাডুবিকে ইন্ডিয়া জোটের অন্যান্য যে শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা কিভাবে দেখছে? দেখো, প্রত্যাশিতভাবেই তারা কেউ মুখ খুলছে না। আমরা দেখেছি যে আম আদমি পার্টির পাশে এসে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল তারা দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হয়েছে, এখানে সমাজবাদী পার্টির তরফ থেকে অখিলেশ যাদব নিজে প্রচার করেছেন, শরদ পাওয়ার তিনি এনসিপির নেতাদের পাঠিয়েছিলেন, উদ্ধব ঠাকরে তিনি পাঠিয়েছিলেন শিবসেনা নেতাদের, কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা হয়নি। কিন্তু এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আম আদমির পার্টির পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে কংগ্রেসকে একঘরে করে দেওয়া হয়েছে। কংগ্রেসের ক্ষমতা কর্তৃত্ব নিয়ে সমান্তরালভাবে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে, যা আদতে বিজেপিকে সহযোগিতা করেছে, যা আদতে বিজেপির সবথেকে বেশি বড় ট্যাকটিক্যাল লাইনটা তৈরি করতে সহায়তা করেছে। এবং এবারে দাঁড়িয়ে এই ইন্ডিয়া জোটের পার্টিগুলি তারা কি করবে সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আম আদমি পার্টি তার জন্মলগ্ন থেকে, অর্থাৎ যে সময় থেকে তারা দিল্লির মাটিতে ক্ষমতায় এসছে, বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে তারা সমদূরত্ব বজায় রেখে চলেছে। আর ঠিক এবার কংগ্রেসের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব না থাকলেও মাঠে ময়দানে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে পছন্দ করুক বা না করুক, কংগ্রেসও যেমন বিরোধিতার জন্য রাস্তায় থাকবে, আম আদমি পার্টিকেও কিন্তু বিরোধিতার জন্য রাস্তায় থাকতে হবে। ফলত পাশাপাশি দাঁড়িয়ে এবার আম আদমি পার্টি আর কংগ্রেসকে কাজ করতে হবে এই দিল্লির মাটিতে। জাতীয় রাজনীতিতে তারা পাশাপাশি আসবে কিনা এবং সেক্ষেত্রে অন্যান্য বিরোধী দলগুলো শিক্ষা নেবে কিনা, এই প্রশ্নই কিন্তু এবারে থেকে যাচ্ছে আগামী দিনের জন্য। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, পরবর্তীতে আবার এই নিয়ে তোমার সঙ্গে কথা হবে। তবে 27 বছর পর দিল্লিতে বিজেপির জয়। ভোটের প্রচারে নিশ্চয়ই আপনাদের মনে আছে, এর আগে নফজগড়, গ্রেটার কৈলাস, ঘোমদাতে গিয়েছিলেন বঙ্গ বিজেপির নেতা এবং এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঙালি ভোটে প্রভাব ফেলেছে শুভেন্দুর প্রচার। শনিবার ভোটের ফল প্রকাশের পরেই একের পর এক ফোন আসছে শুভেন্দু অধিকারীর কাছে। সূত্রের খবর, শুভেন্দুকে ফোন করেছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার শীর্ষ নেতা। শুভেন্দুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারী দিল্লিতে গিয়ে প্রচার এবং সেই প্রচারের পরে দিল্লিতে বিজেপির সাফল্য, কোথাও কি শুভেন্দু অধিকারীকে লাকি ম্যাসকট মনে করছে বিজেপি? দেখো, হয়তো তারা সেটা মনে করছে, তার কারণ শুভেন্দু অধিকারী মূলত 4টি কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন, তার মধ্যে 3টি কেন্দ্রে বিজেপির সাফল্য এসেছে। নজফগড়, গ্রেটার কৈলাস এবং ঘোন্দাতে শুভেন্দু অধিকারী তিনি প্রচারে গিয়েছিলেন এবং সেখানে বাঙালি ভোটে শুভেন্দু অধিকারীর প্রচার অনেকটা কাজে লেগেছে এবং সেই কারণেই এই যে 3 কেন্দ্রের জয়ী প্রার্থীরা তারা সকলেই শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন। তার পাশাপাশি বিজেপির একেবারে শীর্ষ স্তরের এক নেতা, কেন্দ্রীয় মন্ত্রিসভার খুবই গুরুত্বপূর্ণ এক নেতা, আজকে দিল্লি বিধানসভার এই জয়ের পর শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলেন এবং শুভেন্দু অধিকারী যেভাবে প্রচার করেছিলেন সেই সমস্ত বিষয় নিয়েও তাকে ধন্যবাদ জানান। অর্থাৎ কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকে হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব, তুমি যে প্রশ্নটি করলে যে লাকি, সেটা হয়তো তারা ভাবছেন। এবং আমরা মহারাষ্ট্রেও দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী প্রচারে গিয়েছিলেন এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে ওইসব কেন্দ্রে বিজেপির ফলাফল যথেষ্ট ভালো হয়েছিল। ফলে এই জায়গা থেকে হয়তো শুভেন্দু অধিকারীকে বাড়তি গুরুত্ব এবং সেই কারণেই বিজয়ী প্রার্থীদের পাশাপাশি দলের কেন্দ্রীয় নেতা, একেবারে শীর্ষ স্তরের এক নেতা, তিনিও ফোন করলেন শুভেন্দু অধিকারীকে। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। টিভি9 বাংলার খবরের জের অবশেষে হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে শোকজ।
তার বিরুদ্ধে ভুয়ো তথ্য এবং সার্টিফিকেট দিয়ে ভোটে লড়াইয়ের অভিযোগ ওঠে। লাভলি খাতুনের ভুয়ো তথ্য দিয়ে তৈরি ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। সবার আগে TV9 বাংলায় সেই অভিযোগ প্রকাশ্যে নিয়ে এসেছিল, প্রকাশ্যে এনেছিলেন আমাদের প্রতিনিধি মালদার শুভতোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শুভতোষ। শুভতোষ, হাইকোর্টের নির্দেশে এবার তৃণমূল পঞ্চায়েতের প্রধানকে শোকজ করলেন মহকুমা শাসক। হ্যাঁ, এই লাভলি খাতুন রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ যেটা, তিনি অবৈধভাবে পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে তিনি এপারে এসেছেন, মানে অনুপ্রবেশকারী, এবং সে তার যাবতীয় তিনি তার নিজের আইডেন্টিটি বদলেছেন, তার পিতৃ পরিচয়, তার বাবার যে আইডেন্টিটি সেটা বদলে দিয়েছেন, এখানে নতুন করে বাবা সাজিয়েছেন এবং এবার বিভিন্ন রকম ভাবে জাল সার্টিফিকেট তৈরি করেছেন, জাল তথ্য দিয়েছেন। এই সমস্ত ভিত্তি করে নিজের ওবিসি সার্টিফিকেট বানিয়েছেন এবং যে ওবিসি সার্টিফিকেটের মাধ্যমেই কিন্তু তিনি ভোটে লড়াই করেন, যেহেতু এই আসনটি ছিল সংরক্ষিত আসন। তো ফলে সেখানে তিনি ভোটে জেতার পরেই যেহেতু তার সেই ওবিসি সার্টিফিকেট জাল তথ্যের জন্যই যেহেতু বাতিল করা হয়েছে, এবং সেই কারণে অনেক ধন্যবাদ তোমাকে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তারি সহ সিবিআই তদন্তের দাবিতে সরব বিরোধীরা। অনেকে এর মধ্যে জড়িত আছে, যারা জড়িত আছে প্রশাসন এবং নেতানেত্রীরা এই দেশের সঙ্গে এরা গাদ্দারি করেছে। এই দেশের গাদ্দারিদের এখানে আশা করি জায়গা দেওয়া উচিত না এবং তাদের তদন্ত করে বের করে নিয়ে আসা উচিত এবং জনসম্মুখে এনে তাদেরকে যথেষ্ট দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। প্রশাসনকে বলবো তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করে তাকে জেলে ঢুকানো উচিত। কারিকরা যদি সঠিক তথ্য না নিয়ে এবং সঠিক তথ্য তার হাতে না থাকে যদি করে, যারা করেছে তাদেরও একই পানিশমেন্ট হওয়া উচিত, না হলে থামবে না। সিবিআই তদন্তের জন্য আবেদন করছি, সিবিআই তদন্ত করা হোক। যদি প্রশাসনের, যদি শাসক দলের দম থাকে তাহলে সিবিআই তদন্ত করানো হোক, তাহলে আসল মাথাগুলো বেরিয়ে চলে আসবে।